আসসালামু আলাইকুম। বিপ্লব বাংলা এইচএসসি এবং অ্যাডমিশন বাংলা প্রথম পত্র বইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখো, আমরা পড়ছি হচ্ছে বাংলার নব্য লেখকদের প্রতিনিবেদন। এইটা তোমাদের গদ্যের একদম সর্বপ্রথম গদ্য এইটা। তো আমাদের এই বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে আমরা কিন্তু প্রতিটা বইয়ের সাথে এরকম ভিডিও ক্লাস থাকবে। যে ভিডিওটা নিচ্ছি এটা কিন্তু এই কিউআর কোডের মধ্যেই পেয়ে যাবা। তো আমাদের প্রতিটা টপিকে এরকম এমন একটি উদ্ভাবন যে প্রতিটি বইয়ের সাথেই সেই বইয়ের সলভের যাবতীয় যে ম্যাটেরিয়াল সব বইয়ের সাথে থাকবে। এক স্ক্যানারকে ঘষা দিলেই শিক্ষক হাজির হয়ে যাচ্ছে। তো এবার দেখবো হচ্ছে আমরা এই কি বলা যায় বিভীষণের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী কী লিখেছে? লেখক পরিচিতির কথা চিন্তা করি। 19 শতকের শ্রেষ্ঠ লেখক ও আধুনিক বাংলা। আমরা এখানে কী কী বলে সেটা বলি। আমরা এই আজকের এই টপিকের মধ্যে লেখক পরিচিতি, উৎস পরিচিতি, এরপর হচ্ছে মূল পার্ট যেটা, সেটার যে প্রতি লাইন বাই লাইনের ব্যাখ্যা, কোনটা কেন বলা হয়েছে, কীভাবে করে প্রশ্ন আসে, এটা পড়ার পরে সৃজনশীলটা পড়বো। হ্যাঁ, নোট, দারুণ একটা নোট আছে যে কোন বিষয়ে কি লেখক বলেছে, কোনটাতে কি করতে হবে কি করতে হবে না। তো সেই নোট আমাদের কাছে আছে, ঠিক আছে। নোটটা দেখার পাশাপাশি তবে এই ক্লাসে বহুনির্বাচিত এমসিকিউ করে আমরা সময় নষ্ট করবো না, তার জন্য আলাদা ভিডিও থাকবে। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সৃজনশীল, কীভাবে প্রশ্নগুলো আসে আর সেগুলোর উত্তরগুলো কীভাবে করে করতে হবে সেটা ভিডিওর শেষের দিকে থাকবে। তো সুতরাং ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে পারলে তোমার এই প্রবলেম বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদনের একটা আসলেই পূর্ণাঙ্গ ক্লাস করা হয়ে যাবে। তো দেখো, বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কি কি বলতেছে দেখো। লেখক পরিচিতি, প্রথমে আমরা লেখক পরিচিতিতে আসি। 19 শতকের শ্রেষ্ঠ লেখক ও আধুনিক বাংলা গদ্যের পথিকৃৎ কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আসলে 19 শতকের শ্রেষ্ঠ লেখক কেন বলছে এবং গদ্যের পথিকৃৎ, এর মানে কি? পথিকৃৎ মানে পথ দেখিয়েছে, অর্থাৎ গদ্য লেখার উদ্ভাবন তারাই করেছেন। দেখো, তাদের জন্মটা কিন্তু অনেক আগে, সে 1838। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকেও তারা অনেক সিনিয়র। তিনি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের পরের অবস্থানে আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের ব্যাচের, মানে ওই সময়কার লেখক। তার মানে তিনি অনেক সিনিয়র, এটা আপনাদের মানতে হবে, বুঝতে হবে। তো সেই জন্য বলতেছেন তিনি কিন্তু আধুনিক যুগটা শুরু করছেন, তার আধুনিক গদ্যের পথ তারা দেখায় নিয়ে গেছে। তো 19 শতকের যে শ্রেষ্ঠ যে লেখক একজন ছিল, কারা কারা? এই রবীন্দ্র, এই নজরুল, বিভূতিভূষণ, যারা যারা আছে তাদের মধ্যে তিনি অনেক অন্যতম শ্রেষ্ঠ। তো নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র, বঙ্কিম মানে হচ্ছে বাঁকা, ঠিক আছে, চন্দ্র মানে তো চাঁদ, তার মানে হচ্ছে বাঁকা চাঁদ চট্টোপাধ্যায় বললো, কেউ আবার বোকাচন্দ্র বলল না। হ্যাঁ, তিনি বাঁকাচন্দ্র হতে পারে, বোকাচন্দ্র না। তারপর দেখো ছদ্মনাম, তার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। লেখকরা এরকম ছদ্মনাম দিত অনেক সময়, তো তিনি এই কাজটাই করছে, তিনি ছদ্মনাম ব্যবহার করছেন, নাম দিচ্ছেন কি? কমলাকান্ত। আচ্ছা, ছদ্মনাম দেওয়ার কারণটা কি? অনেক সময় এরকম হয় যে তিনি কোনো একটা কিছু লিখলে যদি মানুষ তাকে এসে ধরতে না পারে, এই জন্য তিনি ছদ্মনামের উপর দিয়ে সেটা চালাই দিতেন। তার একটা বিখ্যাত গল্প ছিল বিড়াল, সেই গল্পটাও তিনি এই কমলাকান্তের নামের উপর দিয়ে চালাই দিয়েছেন। উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট। তার জন্ম হচ্ছে 1838 খ্রিস্টাব্দে। কোথায়? পশ্চিমবঙ্গে। তার পরিবারে কে কে ছিল? তার পরিবারে ছিল যাদবচন্দ্র চট্টোপাধ্যায় পিতা। শিক্ষা জীবনের দিকে আসো। তার শিক্ষা জীবন হচ্ছে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকোত্তরদের মধ্যে তিনি একজন। অর্থাৎ ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ে একদম ফার্স্ট ব্যাচ বিশ্ববিদ্যালয় প্রথম যখন শুরু হয়েছিল, তো সে প্রথম বছর পড়তে মাত্র 3 জন, সেই 3 জনের মধ্যে তিনি একজন, অর্থাৎ উত্তীর্ণ হন। কর্মজীবন যদি বলি, তিনি ছিলেন বাস্তব জীবনের ম্যাজিস্ট্রেট। শুধু ম্যাজিস্ট্রেট মনে রাখলেই হবে, কারণ যদি প্রশ্ন হয় তিনি পেশায় কী ছিলেন? ম্যাজিস্ট্রেট কিংবা ডেপুটি ম্যাজিস্ট্রেট, যাই বলো, ম্যাজিস্ট্রেট ছিলেন। তো তিনি তিনি তো কলকাতার লোক, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করছেন, কিন্তু তখন তো পশ্চিমবঙ্গ বাংলা সব একসাথেই ছিল। তো তার পোস্টিং, তার এই ম্যাজিস্ট্রেসি করার যে জায়গা বা তার বিচারক হওয়ার যে জায়গা, সেই জায়গাটা ছিল খুলনা ম্যাজিস্ট্রেসে তিনি যোগদান করেন। তিনি নীলকরদের অত্যাচার দমন করেছেন। নীলকর যারা ওই যে ইংরেজরা জোর করে মানুষকে নীল চাষ করার জন্য জোরাজুরি করতো, তাদেরকে অত্যাচার থেকে দমন করেছেন। পত্রিকা সম্পাদনা, তিনি বঙ্গদর্শন নামে কি একটা পত্রিকা সম্পাদনা করেন। একটু একটা ব্যস্ততা থেকে মুক্ত হতে হবে। দেখো, বঙ্গদর্শন তো ছিল
তার নিজের লেখা পত্রিকা, অর্থাৎ এই পত্রিকা তিনি নিজেই ছাপাতেন। শুধু ম্যাজিস্ট্রেট না, পাশাপাশি এই পত্রিকার কাজও তিনি করতেন। তো উপন্যাস ও প্রবন্ধ রচনা বাইরে পত্রিকা সম্পাদন ও প্রকাশ তার অনন্য কীর্তি। তার মানে তিনি লেখক, একে যেমন বিচারক ছিলেন, পাশাপাশি তিনি উপন্যাস প্রবন্ধও লিখতেন, পাশাপাশি তিনি পত্রিকা সম্পাদনাও করতেন। তাই এই কাজগুলো তিনি করেছেন। বিশেষ অবদান যদি বলি, বিশেষ একটা অবদান আছে, এটা আবার অন্য কোন লেখকের নেই। অনেক প্রত্যেক লেখকের এইটা বঙ্কিম ছাড়া অন্য কেউ কিন্তু নাই। সেটা কি? তিনি বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস লেখেন। মানে এই ব্যক্তি, এই লোক প্রথম উপন্যাস লিখছেন। কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি 19 শতকে বাংলা অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত ছিলেন। তিনি কি লিখেছেন? প্রথম শিল্পসম্মত উপন্যাস লিখেছিলেন। মারা তো যাবেনি, মরে গেছেন কত? 1894 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি মারা গিয়েছিলেন। তা ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা। বিশ্ব অবদানটা কি? তিনি বাংলা সাহিত্যের, আমরা এখন লক্ষ লক্ষ আমাদের উপন্যাস আছে, কিন্তু লক্ষ লক্ষ উপন্যাসের প্রথম উপন্যাসটা কে লিখছিলেন? এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার লেখকের সাহিত্য কর্মগুলো দেখব। লেখকের সাহিত্যকর্মের মধ্যে আছে সংবাদ প্রভাকর। তিনি আসলে তার ছোটকালে সংবাদ প্রভাকর পত্রিকার মধ্যে তিনি প্রথম কি করেছেন, এটা তোমাদের একটা ভার্সিটি প্রশ্নতে এসেছিল। পত্রিকায় তিনি কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য যাত্রা শুরু হয়। সব লেখকরাই প্রথমত কোনো পত্রিকাতে লেখাটা আসে, তারপর তিনি জানুন তো আমি তো লিখতে পারি, আমার তো এই গ্রহণযোগ্যতাটা আছে, তারপর তার আস্তে আস্তে লেখক হয়ে ওঠেন। তো এই সংবাদ প্রভাকর ছিল তার প্রথম জীবনে লেখা ছাপানোর অংশীদার। আমিও হ্যাঁ, প্রথম জীবনের আমাদের কলেজ থাকা অবস্থা আমি একটা পত্রিকা লিখেছিলাম, এই যে প্রথম আলোতে, প্রথম আলো না, ওর নাম ছিল কিশোর আলো আর কি। তো কিশোর আলোতে লিখেছিলাম, যদি এরকম বড় কিছু হতে পারি, এরকম লেখক হয়ে যেতে পারি, তখন আমার নামটা থাকবে যে কোন পত্রিকা তার লেখা প্রকাশের মাধ্যমে তারপরে লেখক, এরকম আজাইরা লেখক হয়ে উঠেছিলেন। তো সেটা হয়তো আসবে। তো তিনি প্রায় 34টার মতন গ্রন্থ লিখছেন। তার মানে তার বাস্তব তার জীবনে মৃত্যুর আগে তিনি প্রায় 34 বছর বাচ্চা কিনা কে জানে, কিন্তু 34টার মতো বই লেখা ফেলছে। কাব্যগ্রন্থ না, লেখেন নেই। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি তিনি কবি ছিলেন না। তিনি কবিতা বা কাব্যগ্রন্থ, তিনি কাব্য মারান নেই। তিনি যা করেছেন সব উপন্যাস আর হচ্ছে প্রবন্ধ। উপন্যাস, প্রবন্ধ, নাটক টাটক, গল্প টল্প এগুলো লেখেন নেই। যা লেখছে সব কি? উপন্যাস আর হচ্ছে প্রবন্ধ। তো উপন্যাস সম্পর্কে বলতে হলে বলতেই হয়, তার সবগুলো উপন্যাসই বিখ্যাত। কারণ সেই সময় তো উপন্যাস জিনিসটাই ছিল না, তিনি বাজারে প্রথম নিয়ে এসেছে। তারপরে রবীন্দ্রনাথ আসছে, রবীন্দ্রনাথও উপন্যাসকে কি করেছেন, একটা বিশেষ মাত্রা দিয়েছেন। তারপর শরৎ আসছে, শরৎ উপন্যাসকে আরও জনপ্রিয় করেছেন। কিন্তু তিনি প্রথম উপন্যাসের জনক। দেখো তার প্রথম উপন্যাসটা যেই বাংলা সাহিত্যের যেমন তার অবদান, এবং এটাও বাংলা সাহিত্যের যেই প্রথম উপন্যাসটা দিয়ে আমরা তাকে গর্বিত করতেছি, সেই প্রথম উপন্যাসটার নামই ছিল দুর্গেশ নন্দিনী। এটা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, দুর্গেশ নন্দিনী। কাহিনী কি? দুর্গের এক প্রহরীর সাথে এক সৈন্য, দুর্গের প্রহরীর মেয়ের সাথে দুর্গের এক সৈন্যের প্রেম টেম হয়ে গেছে, ওই ইটিশ পিটিশ নিয়ে কাহিনী লিখেই এই দুর্গেশ নন্দিনী লিখছে। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। তারপর তিনি আরেকটা উপন্যাস লিখছেন, দেখছে কী ব্যাপার, হালকা হালকা রোমান্টিক কথা দিলে, ইটিশ পিটিশ 18+ কন্টেন্ট দিয়ে দিলে বই তো ভালোই চলে, তিনি দিয়ে ফেলাইছেন আরেকটা বই লিখছেন, নাম দিচ্ছেন প্রথম রোমান্টিক উপন্যাস। বইটার নাম কি? কপালকুণ্ডলা। এটা পরবর্তী পর্যায়ে, এটা ওই অ্যাডমিশন কিংবা হচ্ছে বিসিএস টিসিএস পর্যায়ে প্রশ্ন আসে, বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি? সেটা কি? এই কপালকুণ্ডলা। তো তিনি শুধুমাত্র বাঙালিদের খুশি করার জন্য লিখছেন এমন না, ইংরেজদেরও খুশি করতে চাইছেন। তাদের জন্য লিখছেন রাজমোহনস ওয়াইফ, আরেকজনের বোরেলিয়া উপন্যাস লেখা ফেলাইছে। ঠিক করছে? ঠিক করে নাই। তো তিনি এটা ইংরেজি উপন্যাস, অর্থাৎ ইংরেজদেরকে খুশি করার জন্য, বোঝানোর জন্য যে আমি কিন্তু ভালোই লিখতে পারি। তারপরে তিনি মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উল, চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ, সীতারাম, তিনি বেশ কিছু বই তিনি লিখেছেন। তা এরপরে আসি হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণচরিত, বিবিধ প্রবন্ধ। তো তোমার এর মধ্যে এই রহস্য যেটা মনে রাখা সহজ, লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কমলাকান্তের দপ্তর আর বিবিধ প্রবন্ধ। এই দুটো হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো যাক, প্রবন্ধ নাটকের কথা আমরা শুনলাম, জানলাম, বুঝলাম, দেখলাম। এরপরে আসি হচ্ছে এইখানে, হ্যাঁ, উৎস। রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায় 1885 সালে। এটি বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত হয়ে যায়। কোথায় প্রথম প্রকাশিত হয়? 1885 সালে বিবিধ প্রবন্ধ, যে মাত্র যেটা বললাম যে তার প্রবন্ধের যে বই, বিবিধ প্রবন্ধ মানে যে নানা রকম ভ্যারাইটিস, 5 মিশালে জগা খিচুড়ি বই। তো সেই বজা খিচুড়ি বইয়ের মধ্যে প্রথম এটা আসে। এটা একটা প্রবন্ধ, সাধু ভাষায় লেখা। কারণ এই লেখকরা আস্তে আস্তে তখন চলিত ভাষা ছিলই না। এই দেখো, এই যে সে বই দেখছো কত আগের,
কলকাতায় কেমনে দুষ্প্রাপ্য সাইন মাইন করে সিল টিল দিয়ে শ্রী বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় এরপরে সাইন দিছে দুষ্প্রাপ্য, মানে এখন এটা পাওয়া যায় না কলকাতায়, এটা আর কি কোনো ইয়া নাই। দেখো দেখো শিখনফল এই গদ্যটাতে শেখানোর চেষ্টা করেছে যে যারা নতুন নতুন লেখক হয়ে উঠতে চাচ্ছে তাদের যাতে লেখা সম্পর্কে নৈতিক নির্দেশনা। আসলে এটা কেন প্রথম গদ্য, তোমাদের কলেজে উঠলে পরে এটা কেন তোমাদেরকে প্রথম পড়াইতে হবে? কারণ কলেজে উঠলে পরে হালকা হালকা নতুন নতুন ক্রাশ, নতুন নতুন বাস, নানা কিছু দেখলে পরে মনের মধ্যে লেখক সত্তা জেগে ওঠে। কিংবা মনে করো কলেজে যে ক্রাশ অ্যান্ড কনফিউশন যে গ্রুপগুলো আছে সেখানে নানা রকম বড় বড় স্ট্যাটাস লিখতে হয়, এরপরে মিথ্যা টেথ্যা স্ট্যাটাস বানায় টানায় এরকম পাম্পটি দিয়ে এরকম খবর নিতে হয়, তো ওই সময় লিখতে হয়। সেই লেখায় যাতে ভুল না হয়, সেই লেখকরা কিভাবে করে ভালো লেখক হয়ে উঠতে পারবে এই বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তোমরা যাতে এই দিক নির্দেশনা পেয়ে ভালো মানের লেখক হয়ে উঠতে পারো, এই প্রবন্ধের এটাই হচ্ছে উদ্দেশ্য। তো পাঠ পরিচিতি যদি বলি, লেখাটা সাধারণীতে লেখার এই প্রবন্ধে আকারে ছোট হলো, চিন্তার মৌলিকত্বে অসাধারণ। এই যে চিন্তার মৌলিকত্ব অসাধারণ কেন আন্ডারলাইন করে দিয়েছি, এমসিকিউ আসলে এমন একটা জায়গা থেকে আসবে। বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধটি রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন। এর মানে কি, অর্থাৎ এমন একটা লেখাতেই লিখেছে এটা শুধু 1-2 বছরের জন্য, আজ থেকে প্রায় 130 বছর আগে লেখা, এখন পর্যন্ত এটা প্রাসঙ্গিক, এখন পর্যন্ত পড়লে আমরা বুঝতে পারি ও এখন আমাদেরকে বলতেছে। তার মানে লেখক দেখো কেমনটা লেখা লিখেছিলেন, সার্বজনীন বিষয়। কারণ এত হওয়া সম্ভব, আজ থেকে এখন আমি যেটা লিখবো 100 বছর পরে গিয়ে সেই কথাগুলো কাজে লাগবে, এরকম কি লেখা অনেক কঠিন না? তো তিনি এই জন্য বলছে এই লেখাটা আসলে একটু এই দিক থেকেই ভালো। বাকি যে কথাগুলো বলছে সেগুলো আমাদের আলাদা করে বোঝার কিছু নেই, এটা পড়লে আমরা এমনি পড়াটা হয়ে যাবে। বাকি আমরা মূল বই থেকেই পড়তে থাকবো, বা কঠিন করে লেখে নেই যে তোমাদের পাঠ্যপুঁথিতে পড়াই দিতে হবে। এবার আমরা শব্দার্থ, আর হ্যাঁ শব্দার্থটাও কঠিন না, শব্দগুলোই সহজ। আমার মতো মূল ব্যাখ্যার দিকে যাই। আজকে এই টপিকের মধ্যে ব্যাখ্যা আর নোটটাই রাখবো হচ্ছে ইম্পর্টেন্টের মূল বিষয়ে। এবার তারা দেখো প্রথমেই লেখক মূলত বেশি কিছু বলেনি, 8টা পরামর্শ, 13টা পরামর্শ দিয়েছে। 13টা পরামর্শ কি কি দেখো, এইরকম 13টা পরামর্শ, ঠিক আছে? এই 13টা পরামর্শ, যে 13টা পরামর্শ মানলে তোমরা ভালো লেখক হয়ে উঠতে পারবা, ঠিক আছে? তো লেখক হওয়ার ইচ্ছা আছে, লেখক হলে কী পাওয়া যায়? লেখক হলে অনেক কিছুই পাওয়া যায়। দেখো, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছে, যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশ হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনা আপনি আসিবে। বলতেছে এই যশ কিংবা খ্যাতির জন্য লিখতে চাইও না। কারণ কি, তাইলে যশও হইবে না, লেখাও ভালো, তোমার যে খ্যাতি, তুমি যে খ্যাতির জন্য লিখতে চাচ্ছ তোমার সেই খ্যাতিটাও হবে না, তোমার লেখাটাও ভালো হবে না। তার চেয়ে বরং কী করো, লিখতে থাকো, যশ আপনা আপনি চলে আসবে। মানে তুমি বিখ্যাত হইতে হবে, আমার অনেক সুনাম, আমার অনেক খ্যাতি হবে, এই জন্য লিখতে যাও না। তাহলে এটা আসলে লেখক কেন বলছে, দেখো এটা হলে লেখা হয় না। তুমি অনেক বিখ্যাত চিন্তা করে লেখা শুরু করবা, পরে দেখবা কি আমার লেখার সাথে তো নজরুল নজরুল ভাইব নেই, আমার লেখা তো রবীন্দ্রনাথ ঠাকুরের মতন হচ্ছে না, তখন তুমি কিন্তু আর লিখতে তুমি পারবা না, তখন তোমার আর লিখতে কিন্তু মনে চাবে না। এই জন্যই বলতেছে যে না, এটা করার দরকার নেই, তুমি তোমার মতন লিখে যাও, একসময় খ্যাতি বা যশ এমনি এমনি চলে আসবে, এটাই বলা হয়েছে। তারপর বলতেছে টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্য লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেই দিন হয়নি। এখন অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে লোকরজন প্রবৃত্তি প্রবল হবে। লেখক 2 নম্বর কথা কি বলছে, ভাই টাকার জন্য লিখতে যাও না ভাইয়া, কারণ টাকার জন্য লিখতে গেলে, কারণ হ্যাঁ লেখক বলছে টাকার জন্য লিখবেন না, ইউরোপ আমেরিকা তো লেখে। লেখক বলতেছে ভাই ইউরোপ আমেরিকা লেখে, তারা টাকাও পায়, তাদের লেখাও ভালো হয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন না। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি যে লিখতে যাও তখন তোমার লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এই কথা মানে কি, লোকরঞ্জন প্রবৃত্তি অর্থাৎ মানুষ, লোকরঞ্জন মানে আনন্দ, মানুষের কথা রঞ্জন হবে, মানুষের কথা আনন্দ পাবে, তুমি সেই প্রবৃত্তিতে পড়ে যাবা, তুমি সেই ধোকায় পড়ে যাবা, তোমার সেই স্বভাব হয়ে যাবে। এতে কি সমস্যা, তুমি চিন্তা করবা যেটা লিখলে টাকা হয় সেটাই তো লিখবো, ফাও ফাও জিনিস কেন লিখবো, কেন সমাজের কথা লিখবো, কেন অন্যায়ের বিরুদ্ধে লিখবো, এইগুলো প্রতিবাদ করে আমার কী হবে, বরং যেখানে টাকা পয়সা 2টা পাওয়া যাবে সেই বিষয়ে কথা, তার দালালি করি। এই লেখক যেন বলছে না, এটা করার দরকার নেই, এই লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে পড়ে। এখন আমাদিকে দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন কইতে গেলে রচনা বিকৃত অনিষ্টকর হয়ে ওঠে। আমাদের দেশের কথা চিন্তা যদি করতে চাই, তাহলে সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করতে গেলে আমাদের সেই লেখাটা থাকবে না, বিরক্তি হয়ে যাবে, অনিষ্টকর হয়ে যাবে, এটা কারো লেখাটা ক্ষতিকর হয়ে উঠবে। তুমি যদি ওই কারা কারা খুশি করবা, কে টাকাটা দিবে, কই টাকা আসবে, এইগুলা করতে যাও, ঠিক আছে?
তারপর বলতে হচ্ছে 3, যদি এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্যজাতি কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন তবে অবশ্য লিখিবেন। এই 3 নম্বর পয়েন্টে লেখক লেখার উদ্দেশ্য সম্পর্কে বলতেছে, ভাই তুমি কেন লিখবা বা কেন হলে লিখবে না। বলছে দেখো, তুমি যদি লেখার আগে চিন্তা করো, তুমি লেখার কারণে তুমি কিন্তু সমাজের উন্নতি করতে পারবা, মানুষের যাতে কিছু মঙ্গল করতে পারবা, অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারবা। সৌন্দর্য সৃষ্টি কথা মানেটা কি? দেখো, কিছু লেখা আছে আমাদের যৌতুক, যেমন অপরিচিতা আমাদের যৌতুক প্রথা থেকে বিরত রাখে, মাসি পিসি সমাজের একটা এই কি বলা যায় বিলাসী সমাজের কুসংস্কার থেকে মুক্ত হয়েছে, অনেক জ্ঞান দিচ্ছে, আমাদের মানুষের মঙ্গল সাধন হয়েছে, অনেক সমাজের উপকৃত হয়েছে। কিন্তু একটা কবিতা, কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল, কাইতো কোকা ভাত খায়নি কাল, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে বলো তো, এইগুলো লিখে কি হয়েছে? এটা কার উপকার হয়েছে? আর কিছু জিনিস উপকার হইতে হবে এমন না, কিন্তু এটা তো একটা রুচির সৃষ্টি হয়েছে, ছন্দের সৃষ্টি হয়েছে, বাচ্চারা পড়তে পারতেছে, তাই না? কিছুটা সৌন্দর্য। তুমি কবিতা পড়ে আমাদের কি হয়? কবিতা পড়ে একটা মনের সৌন্দর্য বাড়ে, রুচিবোধ বাড়ে। এখন মনে করো তুমি কাউকে একটা ফুলের কথা যদি বলো, সে যদি অশিক্ষিত গাইয়া হয়, তুমি তাকে ফুল বললো, কিছু বলো, ফুল কি হয়, ফুল নাক দিয়া আমরা সমুচা দিস ভালো হইতো, সমুচা খাইতে পারতাম, ফুল তো খাওয়া যায় না। দেখো তুমি কারে কি দিলা, যে ফুলের মূল্যই বুঝে না। তো এই কথাটাই আর কি বলা হয়েছে, সে মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তবে অবশ্যই লিখিবেন। যাহা মানে যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিওকে যাত্রাওয়ালা প্রভৃতি নিচ ব্যবসায়ীদের সঙ্গে, তাহলে কি তাদের কি যাত্রাওয়ালা প্রভৃতি নিচ ব্যবসায়ী দিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে। যারা অন্য উদ্দেশ্যে লেখে, যারা এই উদ্দেশ্যে লেখে না, কিসের জন্য লেখে? অন্য উদ্দেশ্যে, অন্য কাউকে ওই স্বার্থ হাসিল করার জন্য, খারাপ উদ্দেশ্যে লেখে, বলছে তাদের সাথে তাদের লেখাবে দরকার নেই, তুমি এই লেখালেখি বাদ দিয়া তুমি যাত্রাপালা করো। আগের দিন, এখন যেমন টিকটকারদের সবচেয়ে খারাপ বোঝানো হয়, আগের দিন এরকম ছিল যাত্রাওয়ালা, তারা যাত্রাপালা করার জন্য, টাকার জন্য যত নিচে নামা লাগে নামতো, স্টেজে যত খারাপ নাটক করা লাগে খারাপ নাটক করতো। এই কথাটা লেখক শেখাতে বলছে যে এই তুমি যদি টাকার জন্যই করো তাহলে তোমার লেখালেখি করতে বলছে কি? তুমি যাত্রাপালার ওই নিচু যে ব্যবসা আছে সেই ব্যবসা করো কাজে। লেখক একটু ব্যঙ্গ করে এই কথাটাই বলছে, যাত্রাওয়ালা প্রভৃতি নিচু। আমি যেখানে আন্ডারলাইন করে দিয়েছি সেই জায়গাগুলো হচ্ছে এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর, এটা বলতেছে কি কি লেখা যাবে না বা কেন লেখা যাবে না। বলতেছে যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা, পরপীড়ন, স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সেই সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। মানে এমন লিখলাম যেটা অসত্য, সত্যর কথা না, মিথ্যা কথা। এখন মিথ্যা কথা বলতে গুজব লিখলাম, আমি একটা প্রোপাগান্ডা ছড়িয়ে দিলাম, এগুলো করা যাবে না। ধর্মবিরুদ্ধ, ধর্মবিরুদ্ধ বলতে আমার সমাজে কিংবা আমার ধর্মে যা আছে আমি তার বিরুদ্ধে কিছু লিখলাম। ধরো তুমি লেখা ধারণ করলা, তুমি বললা যে বিয়ের কি দরকার, লিভ টুগেদার, এটাও তো একটা ভালো সংস্কৃতি, খারাপ কি, সমস্যা কি, মানুষ বিয়ে করে তো ঝামেলা হয়। তুমি লেখলা মনে করো যে সমকামিতা নিয়ে, এই যে এরকম জিনিস তুমি লেখা ধারণ করলা, তোমার ধর্মের বিরুদ্ধে, এটা সমাজটা আস্তে আস্তে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যেতে পারে। তো এই ধর্মবিরুদ্ধে লেখার কোনো প্রয়োজন নেই। এখন এটাও ঠিক সবসময় ধর্মবিরুদ্ধে লিখতে পারা যাবে না এরকম কিন্তু না, অনেক সময় ধর্মবিরুদ্ধে লিখতে হয়। যেমন সতীদাহ প্রথা, ধর্মে তো এরকম ছিল যে কি মৃতের স্বামীর সাথে সতীকে কি করতে হবে, পুড়ায় দিতে হবে, ধর্মে ছিল। কিন্তু ধর্মের বিরুদ্ধে লিখতে লিখতে লেখালেখি করেই আজকে এই একটা কুৎসিত প্রথাকে ধ্বংস করতে হয়েছে না। তারপর মানে অন্ন পাপ, যে নিজেদের হাতে অন্ন খেলে পরে জাত চলে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। তারপরে এই কাজটা করতে করতে আজকে আমরা এই সমাজ থেকে বের হয়ে আসছি না। যৌতুক প্রথা ধর্মের অনুযায়ী তাদের হিন্দুদের এরকম অনেক কিছু ছিল, সেটা লেখালেখি করতে করতে ব্যবস্থা হয়েছে না। বলছে লিখতে হবে, তবে তোমাকে বুঝতে হবে যে সমাজ আসলে ক্ষতি করে কিনা। এরপরে পরনিন্দা, মানে রোস্টিং, কাউকে রোস্ট করা, কাউকে খারাপ বানায়, কাউকে পরনিন্দা করার জন্য এই লেখা দরকার নেই। পরপীড়ন কিংবা স্বার্থ সাধন, তোমার একটা পার্সোনাল একটা স্বার্থ আছে, সেই স্বার্থের জন্য তুমি লিখলা, এই কাজটা করা যাবে না। যার উদ্দেশ্য সেই সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। সুতরাং তাহা একেবারে অপরিহার্য, সত্য ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। সাহিত্যের উদ্দেশ্যটা কি? একমাত্র সত্য ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। সাহিত্যের উদ্দেশ্য ধর্ম, সত্য ধর্ম। অন্য উদ্দেশ্যে লেখনি মহাপাপ। তুমি অন্য উদ্দেশ্যে লিখতেছো, সেইটা কি অনেক বড় পাপ হয়ে যাবে। বলতেছে 5 নম্বর, বলছে যাহা লিখবেন তা হঠাৎ ছাপাইবেন না। লেখছ আর ছাপাই দিবে, এই কাজটা করা যাবে না। যাহা লিখিবেন তা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন। তা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাসে 2-1 বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে, যাহারা
সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না, এই জন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অপনীত করে। এখানে বলতেছে ভাই লেখছো ছাপানোর জন্য তো তরপায়ও না, লেখছি আর ছাপাই দেবো, লেখছি আর ছাপাই দেবো, কষ্ট করো না। কারণ তুমি কদিন ফেলে রাখো, দেখো তার মধ্যে অনেক ভুল ত্রুটি সমস্যা অনেক কিছু বের হয়ে আসবে, তারপরে তুমি লিখতে চাও। ঠিক আছে, বাস লেখা বলেছে আমি অনেক বড় লেখক, তারপরে ছাপাই দিয়ে দিই, টাকা কামায় ফেলা শুরু করে দিই, এরকম করার দরকার নেই। বলছে রেখে রাখো। বলছে নাটক উপন্যাস তো 2-1 বছর ফেলায় রাখতে পারো, যেমন আরণ্যক উপন্যাস বিভূতিভূষণ 8 বছর ফেলায় রাখছে। কোনো কোনো লেখা আছে এরকম লেখক বলছে সেই কবিতাটা সে 40 বছর পরে সে এটা কমপ্লিট করছে। এরকম অনেক কিছু, অনেক পরিচালকটা আছে এটা তার প্রথম জীবনের কাহিনী, সেটাতে সে মুভি বানাইছে চলে একদম তার শেষ জীবনে ঈশা, অনেক কিছুই ঘটে। তো এই ক্ষেত্রে এই কথাটাই বলা হয়েছে। 6, যেই বিষয় যাহার অধিকার নাই সেই বিষয় তাহার হস্তক্ষেপ অকর্তব্য। এখন একটা পুরুষ একটা সাংবাদিক সে লেখছে গর্ভবতী অবস্থা মহিলাদের কেমন লাগে, এখন এটা সে নিজে বুঝে কেমন লাগে, তো সেটা সে লেখা লাভ হচ্ছে কি বা দরকারটা কি? এ বিষয়ে তোমার তো অধিকার নাই, কেমন লাগে, কি চিকিৎসা, কি হইতে হয়, কি করলে ভালো। যার যে বিষয় অধিকার সে সেই বিষয়ে লিখবে। একজন ইঞ্জিনিয়ার যদি লেখে কোন কোন ওষুধ ভালো, কোন কোন ডাক্তার ফুসফুস মাথায় থাকে না পেটে থাকে, এটা যদি লেখে মানুষ ভুল ধরবে না? ইঞ্জিনিয়ার ভাই তুমি বিল্ডিংয়ের কাজ দেখো, ডাক্তার যদি ভূমিকম্প আসলে পরে কি করণীয় বিল্ডিং কেন বানাতে হবে লেখে, এটা প্রবলেম না? তো এই জন্য হচ্ছে যার যে বিষয় অধিকার সেই বিষয় লেখা, অন্য বিষয় হস্তক্ষেপ করার দরকার নাই। তুমি যে বিষয় জানো, তোমার বলো স্যার এই বিষয় তো সবাই লিখে ফেলছে না, তাও তুমি সেই বিষয় লেখো। ঠিক আছে, তো যার যে বিষয়ে অধিকার নাই সেই বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য, এটি সোজা কথা। কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয় না, সাময়িক সাহিত্যে এই নিয়মটা কি রক্ষা করা হয় না। কারণ কি, এখন মনে করো এই এক জায়গায় প্লেন দুর্ঘটনা ঘটছে মাইলস্টোনে, এখন এটা নিয়ে লেখাটা যদি আমি 10 বছর পরে যা লিখি তত কাজও হবে না। নির্বাচন হবে আগামীকাল, আজকে আমি আর্টিকেলে নির্বাচন নিয়ে লিখবো, আমি তো এইটা নিয়ে 5 বছর পরে লিখি, তাহলে এই লেখা কি হবে, দরকারটা কি? মানে এরকম যে কিছু জিনিস আছে সাময়িক সাহিত্য, ওইটা তো প্রতিদিন লিখতে হবে, সেই ক্ষেত্রে তুমি এটা 5 বছর ফালায় রাখি, এই কাজ করা যাবে না। এটাই লেখক বলার উদ্দেশ্য। 6 নম্বর শেষ। এরপরে হচ্ছে 7 নম্বর। 7 নম্বর হচ্ছে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, থাকিলে আপনা আপনি প্রকাশ পায়। ধরো বলার মধ্যে কেউ চেষ্টা করে খুব বিদ্যা দেখানোর জন্য, ধরো আমি ভাষণ দিচ্ছি, কথা বলতেছি এই কবিতা সম্পর্কে, বা তুমি সৃজনশীলে লিখলা যে উদ্দীপকেরটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা থেকে। অপরিচিতা গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স এত ছিল, তার ভাই এতজন, বোন ছিল এতজন, তার মা বাবা, এরপর তাদের শ্বশুর শাশুড়ি সব ছিল এতজন। এই যে তুমি যে লিখলা, দেখাইলা কি তুমি কিন্তু অনেক জানো, কিন্তু এটা কি প্রাসঙ্গিক? এরকম অতিরিক্ত এক্সট্রা বিদ্যা জাহির করতে চাইও না। বলছে এটা থাকলে তুমি টের পাবা, বুঝতেই পারবা কেউ লেখক। এখন তুমি একটা যে কোনো গল্পের কথা চিন্তা করো, লেখক যদি ওই গল্পের মধ্যে হঠাৎ করে সে যেটা জিনিস জানে, ধরো কোন গল্পটা, এই গল্পটার কথাই, যে যাত্রাওয়ালা বিশেষ তুলনা দিয়েছে লেখক, তাই না? এখন যদি লেখক এই যাত্রাওয়ালা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, যাত্রাওয়ালা সম্পর্কে তিনি যে যাত্রাপালা যারা তাদের সম্পর্কে তিনি যে অনেক কিছু জানেন, তিনি দেখে লেখা দিতেন, তার এই প্রবন্ধটা কি সুন্দর হইতো? যে সে যদি দেখাতেন না আমি কিন্তু অনেক কিছু জানি যাত্রাওয়ালাদের সম্পর্কে। তো এই বলছে যে বিদ্যায় তুমি এক্সট্রা করে তোমাকে জাহির করার চেষ্টা করার দরকার নেই, যে আমি তো এটা জানি, এটা ফেলি দেই কীভাবে, জোর করে সবাইকে দেখায় দিই আমি কিন্তু এটা জানি, এগুলো করার দরকার নেই, থাকলে এটা প্রকাশ পাবে। তা বলতেছে এই অতিরিক্ত প্রকাশ করার চেষ্টা কি মানুষের রচনার পরিপাঠ্যের জন্য বিশেষ হানিজনক, রচনার যে পরিপাঠ্যতা, রচনার পরিচ্ছন্নতা, এটা নষ্ট হয়ে যায় এই বিদ্যা জাহির করতে গেলে। 8 নম্বর বলতেছে অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। অলংকার জোর করে ভাই তোমার উপমা ব্যবহার করতে হবে না। তুমি লেখলা হচ্ছে তখন ছিল তীব্র রোদ, তুমি কি লেখলা তখন ছিল কাক ফাটা রোদ, কাক ফাটা না কাঠ ফাটা, কাক ফাটা রোদ, তখন ছিল এমন রোদ যখন মনে হচ্ছে তৃষ্ণায় গলা ছিঁড়ে কি হয়ে যাবে, নারী ফুড়ে বের হয়ে আসবে। তুমি এই যে তীব্র করার জন্য এক্সট্রা অলংকার একদম জোর করে মারতেছো, এগুলো করার দরকার নেই। আবার অনেকে কি করে রসিকতা মানে ব্যঙ্গ, যেটা আমি লেমন লেখা লিখবো সবাই পড়তে পড়তে হাসতে হাসতে শেষ হয়ে যাবে, এই জন্য সবাইকে হাসানোর জন্য তুমি ইচ্ছা করে জোর করে মাঝখানে খালি জোকস ঢুকাইছো, এই কাজগুলো করা যাবে না। তা বলতেছে অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এই সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনা আপনি আসবে। লেখকের ভিতরে যদি রসিকতা থাকে, লেখকের ভিতরে যদি অলংকার থাকে, ভাই এটা এমনিই আসবে, আপনার তোমার মাথা কুটলেও কি তোমার ভিতর থেকে সেগুলো আসবে না, এটাই বলা হচ্ছে। তারপর বলতেছে যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে। এটা অনেক সময় হয়, খুব মায়া লাগে। ধরো ভিডিও এডিটিং করতেছো, তখন দেখবা একটা সিন ফালাই দিতে হবে,
যারা মনে করো মুভি বানায় তারা জানে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সিন তারা ফেলে দিতে হয়। ওটা শুটিং নিয়েছে, ওই সিনটা নেওয়ার জন্য অনেক লক্ষ টাকা খরচ হয়েছে, কিন্তু এখন এটা মুভির প্রয়োজনে সেই সিনটা ফালাই দিতে হবে, ফালাই দিয়েছে। তো তোমাকে তোমার লেখার মধ্যে তোমার কোনো সময় মনে হবে এই জিনিসটা কেমনে ফালাই, না ফালাবো না, খুব মায়া করা, কি সুন্দর করে লেখছি, কিন্তু লেখার সাথে যাচ্ছে না, বা এটা হইলে একটা প্রবলেম হবে, তো তোমাকে ফালাইতে দিতেই হবে। তো লেখা বলছে এটাই, যে যেই স্থানে সুন্দর বোধ হবে সেই স্থানে কাটিয়ে দিবে। এটা প্রাচীনকালের নিয়ম ছিল এটা, বেশি সুন্দর মনে হইলে একটা ফালাই দাও। আমি যে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে, যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। 10, সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। একটা সুন্দর কথা বলছে। দেখো, আগের দিন একটা বিষয় ছিল যে কোনো একটা কাপড়ের মধ্যে এদিক দিয়ে ফুল, এদিক দিয়ে হচ্ছে এরকম ডিজাইন, তারপরে হচ্ছে নায়ক নায়িকারা কী করতো, প্রচুর বড় বড় চুল লাগতো, তারপর হচ্ছে মানে তো অনেক রকম অলঙ্কার পড়তো। কিন্তু এখন কি এগুলো করে? এখন থেকে একদম সিম্পল। একজন লোক ধনী, সে একেবারে পুরো একটা প্লেন কাপড় পরেছে, ঠিক আছে, কোনো রকম ডিজাইন করে না, এই যে তাকে বেশি গর্জিয়াস লাগে। কারণ কি, যে এখন হয়ে গেছে সিম্পলিসিটি, মানে সরলতাই সর্বশ্রেষ্ঠ অলঙ্কার। তুমি লেখার মধ্যে চিন্তা করো কি ব্যাপার, অমুকের লেখা এত ভালো, তমুকের লেখা এত ভালো, তারা কত সুন্দর উপমা উদাহরণ কত কিছু দিয়ে লিখছে, আমি তো ভাই এত কিছু জানি না, তাহলে আমি কি লেখা করতে পারবো? লেখক বলছে তুমি একটাই আরো বেশি সুন্দর, তোমারটা সরল ভাষা তুমি লিখে যাও। বর্তমানে আমাদের যেই লেখকদের, বর্তমান লেখকদের, ওই আল মাহমুদ, শামসুর রহমান, তাদের লেখাগুলো দেখছো একদম ঝরঝরা, হুমায়ুন আহমেদ, তাদের লেখাগুলো একদম সিম্পল, পড়লেই বোঝা যায়। আগেরগুলো শরৎচন্দ্র, বঙ্কিম, মধুসূদন, মাইকেল, এদের কি অবস্থা দেখছো? তাই এই কথাটাই লেখক বলছে, যেহেতু সুন্দর খারাপ, আচ্ছা লেখার সর্বোচ্চ, আচ্ছা এবার দেখো, হ্যাঁ এই কথা বলছে, কাহার অনুকরণ করিও না, অনুকরণের দোষগুলো অনুকৃত হয়, গুণগুলো হয় না। তুমি লেখালেখি করার খাতে চেষ্টা করতেছো, আমি অমুকের মতন লিখবো, তমুকের মতন লিখবো, লেখা বলছে এটা দরকার নাই, কাউকে অনুসরণ করার দরকার নেই। প্রায় তুমি লিখতে থাকো, একসময় তোমার একটা স্টাইল তৈরি হয়েই যাবে, ঠিক আছে? কারণ কি, কারো যখন তুমি অনুসরণ করতে যাবা, তখন তুমি তার যে গুণগুলো আছে সেই গুণগুলো তোমার আর ধারণ করা হবে না, বরং দোষগুলোই তুমি আর বেশি বেশি নিয়ে নিবা, এই সমস্যাটাই হবে। এরপর আসতেছে হচ্ছে যে কথার প্রমাণ দিতে পারবে না তাহা লিখিও না। প্রমাণগুলো সুন্দর। 12 নম্বর বলতেছে যে কথা প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। প্রমাণগুলো সংযুক্ত করা সকল সময় প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। এই কথার মানেটা কি? এই কথার মানেটা হচ্ছে একটা এরকম, যেমন মনে করো তুমি একজন রাজনীতিবিদ সম্পর্কে তুমি লিখবা, যে তিনি আসলে যে খারাপ, এই সম্পর্কে তুমি কিছু লিখবা, একটা আর্টিকেল সবাইকে জানানো দরকার, যে তাকে যাতে আমরা নির্বাচিত না করি, তাকে ভোট না দিয়ে আমাদের ক্ষতি না করি, ঠিক আছে? তুমি তার আর্টিকেল লিখলা, কিন্তু তোমার কাছে কোনো প্রমাণ নাই, তুমি প্রোপাগান্ডা করে ছড়াই দিয়ে এটা লিখলা, এই কাজটা করা যাবে না। লেখক বলছে তুমি প্রমাণ আগে কালেকশন করো, তারপর লেখো। হ্যাঁ, তুমি প্রমাণ হাতে দিয়ে দিও না, তুমি বললো না আমার প্রমাণ আছে, এগুলো বলার দরকার নেই, কিন্তু তোমার হাতে থাকা চাই, যাতে সমস্যা পড়লে যাতে তুমি সেটা উপস্থাপন করতে পারো। দেখো এই প্রমাণের ভিত্তিতে আমি এটা লিখছি, আমার রেফারেন্স আমার আছে, এই কথা বলতেছে। এই লেখার ক্ষেত্রে একটা বৈজ্ঞানিক কাহিনী হতে পারে, কোনো একটা ইনভেস্টিগেশন টাইপের কিছু হতে পারে, এই কাজটা করতে হবে, এটা বলছে লেখক। এরপর হচ্ছে সর্বশেষ, বাংলা সাহিত্য বাংলার ভরসা। এই নিয়মগুলো বাংলার লেখক দিকের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতির বেগে হয়ে থাকিবে। এই যে বাংলা সাহিত্যে যে নিয়মগুলো বলছি, এটাই বাংলা ভাষার ভরসা। আমরা সবাই মিলে যদি বাংলাকে ভালোবাসি, আমরা যদি সবাই মিলে একটু বাংলাটাকে সমৃদ্ধ করতে থাকি, আস্তে আস্তে আমাদের ভাষাটাও অন্য পৃথিবীর অনেক ভাষা থেকে আমাদের ভাষাটা অনেক সমৃদ্ধ হবে। মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে আমরা আরও এগিয়ে যাব, আমাদের জাতিগতভাবে আমরা আরও উন্নত হব। তো বলতেছে এইটাই রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি তরতর করতে থাকবে। তো ঠিক আছে না, ক্লাস শেষ হয়ে যায়নি, আমরা এখন নোটগুলো পড়বো। তার মানে দেখো, লেখক এই 13টা গুরুত্বপূর্ণ কি দিয়েছে, নীতির কথা বলেছে। কি, যশের জন্য লেখবা না, মানে যশের জন্য নয়, বরং ভালো লেখার জন্য লেখো, আস্তে আস্তে যশ চলে আসবে। টাকার জন্য নয়, বরং সত্যের জন্য লেখো, যে আমি সত্যকে তুলে ধরতে চাই। লেখার উদ্দেশ্য হবে হচ্ছে মঙ্গল আর সৌন্দর্য সৃষ্টি করা। মিথ্যা বা স্বার্থান্বেষী লেখা পরিহার করতে হবে। লেখা একবার ছাপাবেন না, সময় নিয়ে সংশোধন করো, তারপরে ছাপাও। যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে না লিখলেই ভালো। বিদ্যা জাহির করার চেষ্টা করবে না, করলে স্বাভাবিক প্রকাশ বিশ্বাস করুন।
জোর করে অলংকার বা রসিকতা আনার চেষ্টা করবা না, এটা থাকলে এমনি চলে আসবে, যা আসবে, মানে লেখার ভিতরে জোরাজুরি করার দরকার নেই। তোমার ভিতরে যা আছে তুমি লিখতে থাকবা, ভিতরে থাকলে ওটা অটোমেটিক আসবে, না আসলে নেই, জোরাজুরি করা যাবে না। অতিরিক্ত সুন্দর মনে হওয়া অংশ যাচাই করে রাখো, তারপরে কেটে দাও, এরকম। সরলতে কি সর্বশ্রেষ্ঠ অলংকার, সরলতা, অর্থাৎ সরল মনে সবকিছু দেখতে পাবে, এটা সর্বশ্রেষ্ঠ অলংকার। কারো অনুকরণ করবে না, প্রমাণ ছাড়া কিছু লিখবে না, প্রমাণ ছাড়া কিছু লেখা যাবে না। এই নিয়ম মেনে চললে বাংলা সাহিত্যের গৌরব বৃদ্ধি পাবে। এবার কিছু জিনিস লিখলাম। এটা হচ্ছে এই রচনাটা কেমন, আকারে ছোট কিন্তু চিন্তার মৌলিকত্ব অসাধারণ এবং গভীরতার সর্বকালীন ও বৈশ্বিক আবেদন রয়েছে। এটা একদম বিশ্ব এবং শুধু বাংলাদেশের জন্য না, এই নিয়মগুলো সারা বিশ্বের সমস্ত লেখকরা এটা ফলো করতে পারে। এবং এটা কোনো সর্বকালীন, আজ থেকে 100 বছর আগে লেখা হয়েছে এখনও যেমন প্রাসঙ্গিক, আজ থেকে 100 বছর পরে তখনও কি সর্বকালীন থাকবে। মূল উদ্দেশ্য হচ্ছে বাংলা সাহিত্যের মনোনয়ন ও নবীন লেখকদের জন্য আদর্শ দিক নির্দেশনা, যে বাংলা সাহিত্য যাতে উন্নত হয় আর নবীন লেখকরা যাতে আস্তে আস্তে ভালো জিনিস লেখে, ভালো কন্টেন্ট না আনে, খারাপ বা বিশ্রী কন্টেন্ট যাতে না আনে। করণীয় কী কী, সত্য ধর্মদর্শে লিখতে হবে, সৌন্দর্য মানব কল্যাণে লিখতে হবে, লেখা সরল এবং বস্তুনিষ্ঠ লেখা লিখতে হবে, অলংকার প্রয়োগে পরিবর্তন হতে হবে, একদম মাত্রাতিরিক্ত অলংকার ব্যবহার করা যাবে না। এরপর লেখা ছাপানোর আগে বারবার পড়তে হবে, লেখা পাঠকের কীভাবে করে পাঠক সহজে বুঝতে পারবে এই চিন্তা করতে হবে। আর দেখো বর্জন করতে বলছে কি কি, বলছে টাকা বা যশের জন্য লেখা বর্জন করতে বলছে, কারণ কি এটা করলে লেখার মান নষ্ট হয়। হঠাৎ ছাপানোর নিষেধ করেছে, কারণ হঠাৎ ছাপাইলে অনেক ভুল ত্রুটি থেকে যায়। বিদ্যা জাহির করার চেষ্টা করতে না করেছে, এটা করলে কি হয়, এটা করলে পাঠকের কাছে বিরক্ত করো, অনুচিত মনে হয়। অনুকম্পিয়তা এটা করতে না করেছে, কেন, কারণ অনুকরণ করলে মানুষের দোষগুলো অনুকরণ করা হয়, গুণগুলো আর নেওয়া হয় না। তো এই যে যেগুলো বলেছে এগুলো তোমাদের সৃজনশীলে ব্যাপক কাজে লাগবে, সৃজনশীলে। কারণ এরকম পয়েন্ট আকারে লিখে দিতে পারলে সৃজনশীলে তুমি অন্য যে কার থেকে তুমি একদম ঝাক্কাস করবা, খুব সুন্দর করবা। অন্য সবারগুলোর এত পয়েন্ট না, তখন সৃজনশীল বলে না দুইটা কথা লেখার পরে কী যে লিখবো খুঁজে পাইতেছি না, কিন্তু এখানে আমার কিন্তু পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি, এখন তুমি খুঁজে পাবা, তোমার জিনিসটা সহজ লাগবে। দেখো যাক, এই বই এইভাবে করেই সাজানো হয়েছে। সাহিত্যের উদ্দেশ্য কি, সঠিক উদ্দেশ্য আর ভুল উদ্দেশ্য। উদ্দেশ্য হবে মানব কল্যাণ, সৌন্দর্য সৃষ্টি, সত্য ধর্মের প্রচার, পাঠককে বোঝানো, এটা হলো থাকবে উদ্দেশ্য। কী কী উদ্দেশ্য লেখা যাবে না, খ্যাতি অর্জন, টাকা, পরনিন্দা, স্বার্থ উদ্দেশ্য, পাঠককে রঞ্জিত করা, প্রভাবিত করা, এগুলোর জন্য লেখা যাবে না। তো যাই হোক, এই তো এই বিষয় ছিল। আরও কিছু বঙ্কিমের উক্তি বা ভাবনা, তিনি বাংলা সাহিত্য বাংলা ভরসা, যশ যেন লিখিবেন তাহলে যশ আসিবে না, বিদ্যা থাকলে তা আপনা আপনি প্রকাশ পাবে। এবং অলঙ্কারই কি, সরল অলঙ্কার, শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা, এগুলো তার উক্তি, পরামর্শ। ঠিক আছে, এই তো সারসংক্ষেপ সব কিছু বলে এটা আলোচনা শেষ করে দিন। আমরা সৃজনশীলে দেখব এটা কীভাবে করে প্রশ্ন আসে। হ্যাঁ দেখো, এই একটা প্রশ্ন, কাজী মোতাহার হোসেন মতে আছে, আমরা আগে প্রশ্নটা পড়ে তারপর এটা পড়ব। উদ্দীপকে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন প্রবন্ধের কোন বিষয়টি, তার মানে নব্য লেখকদের মধ্যে নিবেদনের মধ্যে 13টা বিষয় নিয়ে কথা বলছে, এখন এখানে কোন বিষয় নিয়ে আলোচনা করেছে আমাকে সেই পয়েন্টটা ধরে বের করতে হবে। উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের খণ্ড অংশ মাত্র আলোচনা করো। ঠিক আছে, দেখি তাহলে। কাজী মোতাহার হোসেন চৌধুরীর মতে মানুষের প্রচেষ্টা মানুষের জন্যই সাহিত্য রচিত হয়, তাহা যদি মানবোদিত, এবং এখানে লিখলাম মানুষের জন্যই আমি একটা দাগ দিয়ে রাখলাম, জন্যই যে সাহিত্য রচিত হয় তাহা যদি মানব হিত এবং মানব সভ্যতার ক্রমোন্নতির দিক নির্দেশ না করে তবে বড়ই আক্ষেপের কথা। সুতরাং বিষয়টি পরিষ্কার যে মানুষ ভালো হবে, মানুষ ভালো করবে, এটাই স্বাভাবিকতার দাবি। সুতরাং মানুষের সাহিত্য মানুষের কল্যাণ নিশ্চিত করবে। আচ্ছা, মানুষের কল্যাণ নিশ্চিত করবে, এটাই স্বাভাবিক। তার মানে এটা কোন কথা বলছে, কোন নম্বর পয়েন্টটা, ওই যে 3 নম্বর পয়েন্টে ছিল না, যে তোমার লেখা হবে কল্যাণের জন্য, মঙ্গল, মানুষের কল্যাণ সাধন করতে পারবা, এই জন্য লিখবা। তার মানে আমরা তাহলে ইঙ্গিতটা কি দিলাম, যে প্রবন্ধের মধ্যে লেখক অনেকগুলো প্রায় 13টার মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন, এর মধ্যে 3 নম্বর দিক নির্দেশনাটা, অর্থাৎ তুমি হয়তো 3 নাম্বার বলতে হবে এরকম আবশ্যক না, নাম্বার ছাড়াও তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু বললা ওই যে মানুষের হয়তো লেখার উদ্দেশ্য কী হবে, মনুষ্যজাতির কল্যাণ এবং সৌন্দর্য সৃষ্টি, এই সারা অন্য উদ্দেশ্যে লেখক বলছে মহাপাপ। তো এখানে সে কথা বলছে লেখা হবে মানুষের জন্য। উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের খণ্ডাংশ মাত্র, এর মানে কেন বলছে, হ্যাঁ কারণ প্রবন্ধের মধ্যে প্রায় 13টা বিষয় নিয়ে আলোচনা করেছে, আর উদ্দীপকে মাত্র সেইখানকার একটা টপিক এসেছে মাত্র, সুতরাং অবশ্যই খণ্ডাংশই বলা যায়। একটা দেখবো গল্পের জাদুকর হিসেবে পরিচিত হুমায়ুন আহমেদ, আমরা প্রশ্নটাকে দেখে নিই তাহলে বুঝবো কি বিষয় বলছে।
উদ্দীপকে বাংলা লেখন রচনা যে বিষয়টি, ওই যে বিষয়টি বলে কোন বিষয়টি ফুটে উঠেছে তা তুলে ধরো। এবং উদ্দীপকে বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন রচনা সামাহির ভাব বা সামগ্রিক ভাব ফুটে উঠেছে কি, তোমার মতামতের পক্ষে যুক্তি দাও। ঠিক আছে, দেখি বলতেছে, গল্পের জাদুঘর হিসাবে পরিচিত হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের একজন কালজয়ী কথাসাহিত্যিক। আবেগ ও হাস্যরসের অসামান্য ব্যবহার তার রচনাগুলোকে পাঠক সমাজে সমাদৃত করেছে। মধ্যবিত্ত জীবনের রূপকার গল্পকথার জাদুকর অন্যতম দিক হলো সরলতা। সহজ ভাষায় জীবনের অন্তর্নিহিত দর্শনে এমন সাবলীল প্রকাশ সমগ্র বাংলা সাহিত্যে বিরল। এই সহজবোধ্যতার কারণে তিনি পৌঁছে গেছেন জনপ্রিয়তার শীর্ষে। তার এই গুণের কারণে হুমায়ুন আহমেদের লেখা পড়ে দেশের বহু মানুষ বইমুখী হওয়ার প্রেরণা পেয়েছে। সহজেই নিচের অনুশীলনমূলক সৃজনশীল প্রশ্নগুলোর তো করতে। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন কি দেখলাম, উদ্দীপকের কোন দিকটা পড়েছে, ওই যে লেখক বলেছিল না 11 নম্বর পয়েন্টে মনে হয় যে সরলতাই সর্বশ্রেষ্ঠ অলংকার। তোমাকে এখন সেটা দিতে হবে, সরলতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ অলংকার, এই কথাটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে ফুটে উঠেছে কি সামগ্রিক রচনা, সামগ্রিক ভাব ফুটে উঠেছে কি না, সামগ্রিক ভাব ফুটে ওঠে নাই, কারণ রচনার মধ্যে প্রায় 13টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছে, আর এখানে তার একটা পয়েন্ট সামগ্রিকতা, সুতরাং সামগ্রিক ভাব এখানে আসেনি, একটা অংশ এসেছে। তার মানে এই প্রবন্ধের সবগুলোরই অবস্থাই উদ্দীপকের মধ্যে এইরকম। এই কি বোঝানো হয়েছে, কোনটা টাকার জন্য, কোনটা বই যে ছাপাবেন না তার জন্য, কোনটা হচ্ছে সরলতা, কোনটা হচ্ছে ওই যে স্বার্থ উদ্দেশ্য, স্বার্থপীড়ন, পরপীড়ন, এইগুলো এইটার যেমন একটু কঠিন, কারণ অন্যগুলো সৃজনশীল, বিশেষ করে কবিতার সৃজনশীল দেখছো হাতে গোনা কয়েকটা জায়গা থেকে আসে, আর এখানে ওই 13টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট থেকে চলে আসবে। তো পারা যাবে, সম্ভব হবে। তো আজকে এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিও নিয়ে। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।